সবাইকে স্বাগত জানাচ্ছি আরআইএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার নিবেদিত দেশ সাম্প্রতিক আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। দর্শক, আলোচনার আজকে বিষয় রেখেছি ছুটির দিনে অফিস করছেন মন্ত্রী এমপিরা, এবং এই বিষয়টি নিয়ে কথা বলতে আজকে আমার সাথে স্টুডিওতে যুক্ত হয়েছেন সারওয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তিনি যুক্ত হয়েছেন আমার সাথে। আলোচনা শুরু করতে চাই। সারওয়ার তুষার, আপনাকে স্বাগত জানিয়ে আজকের আলোচনার বিষয় যেমনটা রেখেছি, ছুটির দিনেও অফিস করছেন মন্ত্রী এমপিরা। বিষয়টি এভাবে রাখার কারণ হলো যে সরকার দলীয় এমপি মন্ত্রীরা রাজনীতিতে এক ধরনের পরিবর্তন আনার চেষ্টা করছেন, কিংবা এক ধরনের উদাহরণ তৈরি করার চেষ্টা করছেন, বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রশ্ন হলো, এনসিপির কি অবস্থা? নির্বাচনী জোট থেকে বেরিয়ে এখন এনসিপির রাজনীতির ধরনটা কেমন হবে? এনসিপি কি রাজনীতিটা করবে এবার? আপনাকে ধন্যবাদ। আজকে যে ছুটির দিনে ক্যাবিনেট মিটিং ডাকা হয়েছে, এটা ভালো, মানে দৃশ্য হিসেবে এটা খুবই ভালো, কিন্তু এটা রাজনীতিতে পরিবর্তন আনবে কিনা বা এটা ইটসেলফ একটা রাজনীতির পরিবর্তন কিনা সেটা কিন্তু মানে খুব পরিষ্কার আমরা বলতে পারবো না। তার কারণ হচ্ছে, আপনি যদি অন্যান্য সার্বিক চিত্রটা দেখেন, কারণ আপনি তো আসলে রাষ্ট্র পরিচালনা করবেন শেষ পর্যন্ত, তো রাষ্ট্র পরিচালনা করলে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে আপনি কীভাবে চালাচ্ছেন সেটা ইম্পর্ট্যান্ট। এই যে খবরগুলো আছে, বিশ্ববিদ্যালয়ে যেভাবে নিয়োগ দেওয়া হচ্ছে, ব্যাংকগুলোতে যেভাবে নিয়োগ এবং অপসারণের ঘটনা ঘটছে, যেভাবে আপনার স্থানীয় সরকারের প্রশাসক নিয়োগ দেওয়া হলো দলীয় লোক, এবং কারা তাই দলীয় লোক কারা? তারা হচ্ছেন যারা হয় নির্বাচনে হেরেছেন অথবা যারা মনোনয়ন প্রত্যাশী ছিলেন কিন্তু মনোনয়ন বঞ্চিত। তো এর মধ্য দিয়ে তো আপনি কি এটা কি কোনো পরিবর্তন যে এন্টায়ার স্টেটটাকে আপনি দলীয়করণ করছেন? এটা কোনো পরিবর্তন না, এটা একটা অত্যন্ত আশঙ্কাজনক এবং মানে বাংলাদেশ রাষ্ট্রের জন্য একটা অশনি সংকেত। আমরা চেয়েছিলাম রাষ্ট্রের সংস্কার, যেখানে রাজনৈতিক দল রাষ্ট্র পরিচালনা করবে যতটুকু তার ম্যান্ডেট ততটুকু, কিন্তু পুরো রাষ্ট্রকে আসলে কবজা করতে চাইবে না। কিন্তু আমরা দুর্ভাগ্যজনকভাবে সেটা দেখতে পাচ্ছি না। কিন্তু এই ব্যাপারগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য এক ধরনের স্পেকটেকল তৈরি করা হচ্ছে, খাল খনন করা হচ্ছে, এই যে ছুটির দিনে অফিস করার ব্যাপারটা, তারপর কিংবা প্রধানমন্ত্রী নিজের পায়ে হেঁটে যাচ্ছেন, কিংবা ওই নিজের পানিটা হয়তো নিজে খাচ্ছেন, এগুলো একটা স্পেকটেকল তৈরি করে, একটা দৃশ্য তৈরি করে। রাজনীতিতে দৃশ্য লাগে, এটা সত্য, কিন্তু এগুলো আসলে কোনো মেরিট ক্যারি করে কিনা এটা আমরা ফল দেখে বুঝতে পারবো। যেমন এই খাল খননের ব্যাপারটাও সেরকম। আমরা তো আসলে দেখলাম যে খাল খননের নামে এগুলো আসলে মাটি খনন করা হচ্ছে, মানে একেবারেই বোঝা যায় যে এটা একটা শুধুই একটা টোকেনিজম এখানে হয়েছে। অনেকগুলো প্রশ্ন আছে এই খাল খনন নিয়ে, মানে এটা আমরা এই প্রকল্পটা আদৌ সফল হবে কিনা, নাকি শুধুই আমরা একটা নস্টালজিয়ার মধ্যে দেখলাম যে এক সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই কাজটা করেছেন, সুতরাং তার পুত্র হিসেবে আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীও করলেন। শুধু কি ব্যাপারটা এতটুকুই, নাকি আদৌ বাংলাদেশের এন্টায়ার পানি ব্যবস্থাপনাকে একটা মানে এখানে গতি আনার কোনো, কিংবা কৃষকদের জন্য তারা যেন ফসলটা ঠিকমতো ফলাতে পারে, মাঠে যেন ঠিকমতো পানি যায়, এবং আমাদের ভূগর্ভস্থ পানির এই মুহূর্তে যে অবস্থা, দূষণ, সবকিছু মিলিয়ে সরকারের আদৌ কোনো কেন মনে হচ্ছে যে খাল খনন কর্মসূচি কিংবা বিএনপি সরকারের যে প্রতিশ্রুত যে অঙ্গীকারগুলো রয়েছে, নির্বাচনী অঙ্গীকারগুলো রয়েছে, সেগুলো আসলে দৃশ্যমান হবে কিনা বা বাস্তবায়নযোগ্য হবে কিনা, এটা কেন মনে হচ্ছে আপনাদের কাছে? কারণ মানে আমরা যখন দেখি বৃক্ষরোপণের কোনো একটা কর্মসূচি উদ্বোধন করা হয়, তখন কোনো একজন বিশিষ্ট ব্যক্তি বা নেতৃস্থানীয় শীর্ষস্থানীয় কোনো একজন একটি বৃক্ষ রোপণ করেন, এবং পরবর্তীতে দেখা যায় যে সারা দেশ জুড়ে সেই মানে বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করা হয় বা পালিত হয়। তো সেক্ষেত্রে খাল খনন কর্মসূচিকে কেন মনে হচ্ছে প্রধানমন্ত্রী কি সব জায়গাতে গিয়ে খাল খনন করবেন কিনা? দেখেন, এখানে মূল কথাটা কি, 20,000 কিলোমিটার খাল খনন করা হবে, এবং প্রত্যেক কিলোমিটারে 20 লক্ষ টাকা করে খরচ হবে। এবং আজকের প্রযুক্তির বাস্তবতা বিবেচনায় নিলে আপনি যেভাবে বলা হচ্ছে যে এটা পুরোটাই ওই 77 সালে যেভাবে গায়ে গতরে খেটে করা হতো, এখন আপনার কিন্তু পুরোপুরি সেভাবে দরকার নেই, কিন্তু তারপরেও সেটা এইভাবে করা হচ্ছে, এক নম্বর দিক। তারপর দ্বিতীয় কথা হচ্ছে, খাল তো শুধু খাল না, খালের সাথে পুকুর, খাদ, ছড়ি, অনেকগুলো জিনিস জড়িত, মানে এটা একটা প্রাকৃতিক একটা নেটওয়ার্ক আছে। আপনি পুরো নেটওয়ার্কটাতে পানির প্রবাহটা ঠিকমতো আনতে পারবেন কিনা, এবং সেই ক্ষেত্রে আমাদের নদীর পানির যে হিস্সা, নদীর পানি যেটা ভারত থেকে আমরা পাই, সেটা আনার জন্য কোনো আন্তর্জাতিক তৎপরতা চালাবেন কিনা, এগুলো হচ্ছে জেনুইন টাস্ক। এটা না করে আপনি যদি শুধু খাল খনন করতে, ওটা শেখ হাসিনাও কিন্তু একসময় বলেছিলেন, যখন নদীর পানির কথাটা উঠেছিল, বলেছিল যে আপনারা ইয়ে করতে থাকেন, খনন করতে থাকেন, তার এমনি এমনি পানি আসবে। কিন্তু সেটা শেষ পর্যন্ত খাল তো বিচ্ছিন্ন কোনো বিষয় না, তাই না? ফলে সেই দিক থেকে বলছি যে এটা আমরা ইয়েট টু সি, যেটা আসলেও কাজে আসবে কিনা, নাকি এটা কিছুদিন পরে জাস্ট এই যে এখন একটা আলোড়ন সৃষ্টি করেছে,
করার পরে আবার এটা জাস্ট হারিয়ে গেল, সেরকমও হতে পারে। এর পাশাপাশি আরও যে সমস্ত প্রকল্প সরকার নিয়েছে, যেমন যেমন এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ফ্যামিলি কার্ড নিয়ে। ফ্যামিলি কার্ডের জন্য এখন বিএনপির স্থানীয় পর্যায়ের নেতারা কীভাবে এখনই জনমানুষকে হুমকি দিচ্ছে, তার কিছু কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে আসছে যে আমাদের দল না করলে, আমাদের প্রোগ্রামে না আসলে কিন্তু আমরা দেবো না, এরকম বলছে। সেটা নিয়ন্ত্রণ করার বিষয় আছে। দ্বিতীয় কথা হচ্ছে যে এক্সিস্টিং যে 140টা সামাজিক সুরক্ষা খাত আছে অলরেডি, তো সেগুলো নিয়ে আপনার কি কোনো অ্যাসেসমেন্ট আছে? মানে সেগুলোর মধ্যে কোনটা নন পারফর্মিং, কোনটা কাজ করছে না, কিংবা কোনটা আসলে ভালো মতো কাজ করছে, বা কোনটা অলরেডি ফ্যামিলি কার্ডের বিষয়গুলোকে কাভার করে, এই যে পুরো জিনিসটা আমি বলেছিলাম যে একটা পলিসি ব্যাপার আপনার আছে কিনা, কিভাবে টাকাটা আপনি মানে আনবেন। আমরা তো ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে এটা কি করা হচ্ছে, যে ওই যেমন আমলাদের একটা বেতন পে স্কেল বাড়ানোর কথা ছিল, সেটাকে বন্ধ করে দিয়ে এখানে টাকা দেওয়া হচ্ছে। ভালো, জনগণকে টাকা দেওয়া হচ্ছে, পজিটিভ নয়? পজিটিভ অফকোর্স, কিন্তু কথা হচ্ছে তার মানে কি আপনাকে কি করতে হচ্ছে, একটা বন্ধ করে একটা চালু করতে হচ্ছে, এটা বন্ধ করে এখান থেকে টাকা এনে ওখানে দেওয়া হচ্ছে। আবার অর্থমন্ত্রী বলছেন যে ট্যাক্স বাড়াতে হতে পারে, তাই না? ফলে জনগণের একাংশের উপর আপনি চাপ তৈরি করে আরেকাংশকে একটা স্পেকটেকল তৈরি করার জন্য জাস্ট এটা করছেন কিনা, এইটা হলো প্রশ্ন। আমি এই কারণে বলছিলাম যে এটা একটা সুসমন্বিত এবং মহাপরিকল্পনার অংশ কিনা সেটা সময় বলে দেবে, আমরা এটা দেখবো। এখানে দুটো জিনিস হলো, একটা হলো এটা যারা আসলেই দাবিদার তারা পাচ্ছে কিনা, দ্বিতীয়ত এটা আসলেই কোনো মানে যেমন প্রতি মাসে 4 কোটি মানে গ্র্যাজুয়ালি এক পর্যায়ে গিয়ে প্রতি মাসে 4 কোটি পরিবারকে এই 2500 টাকা হাতে তুলে দেওয়া, ইটস নট আ ম্যাটার অফ জোক, এটা অনেক কঠিন এবং এখানে অনেক টাকার বিষয় আছে। তো সেটা কীভাবে সরকার ম্যানেজ করবে এবং সেটা করতে গিয়ে আবার জনগণের আরেক অংশের মধ্যে তার জীবনের ব্যয় বাড়িয়ে দেবে কিনা, সেটা একটা বড় প্রশ্ন আছে। এই জিনিসগুলো নিয়ে আমরা কিন্তু সরকার যদি সোশ্যাল সেফটি নেটের দিকে বেশি ঝুঁকে পড়ে আমরা খুশি হব, আমরা সমর্থন করব, কিন্তু আমরা এটা যেন সফল হয় সেই জন্য আমরা এই প্রশ্নগুলো তুলছি, যেন সরকারের কাজগুলো আরও বেশি মানে ব্যাপারটা যদি এমন হয় যে আমি ওই যে যেটা তারা বলেছেন যে কালি মোছার আগেই আমরা এগুলো শুরু করে দিয়েছি, শুধু যদি এই ক্রেডিট নেওয়ার হয় তাহলে কিন্তু আলটিমেটলি এটা 1-1.5 বছর পরে আপনি দেখবেন এই সব প্রকল্প কলাপস করবে। কারণ এগুলো কোনো খুব বড় চিন্তা ভাবনা করে নেওয়া হচ্ছে, সেরকম কোনো আলামত আমাদের সামনে নাই। মানে সরকার কিন্তু কোনো কনসেপ্ট পেপার, কোনো পলিসি পেপার তারা জনগণকে বলে নাই যে এটা আমাদের গ্র্যান্ড ডিজাইন এর অংশ, তারা শুধু মানে দিয়ে দেখাচ্ছে যে আমরা এটা বলেছিলাম, আমরা দিলাম। হ্যাঁ, তো সেই কারণে আমরা বলছি যে এটা একটু সময় লাগবে বুঝতে যে এটা আদৌ কোনো কাজ করছে কিনা। কিন্তু সবচেয়ে বড় যেটা প্রশ্ন, যেটা দিয়ে আমি শুরু করেছিলাম, সেটা হচ্ছে যদি আপনি রাজনৈতিক প্রশ্ন সমাধান করতে না পারেন, শেখ হাসিনাও অনেক উন্নয়নের কথা বলেছে, গণতন্ত্র লাগবে না, উন্নয়ন তো দিচ্ছি, এই কথাগুলো আমরা শুনেছি, বড় বড় অবকাঠামো দিয়েছি, আর কি চান, এরকম বলেছে না? কিন্তু বাংলাদেশের প্রধান সমস্যাটা হচ্ছে আপনি যদি একটা গুড গভর্নেন্স, রাজনৈতিকভাবে একটা গণতান্ত্রিক সরকার ব্যবস্থা তৈরি করতে এখানে না পারেন, তাহলে আসলে আপনাকে ইতিহাস এবার আর ক্ষমা করবে না। কারণ হলো এবার অনেক রক্তের বিনিময়ের পরে এই আপনি সরকারে আসতে পেরেছেন, মানে এই বিএনপি সরকার গঠন করতে পেরেছে, সেখানে সংস্কারের অনেকগুলো প্রপোজাল তৈরি হয়েছে, সেগুলো গণভোটে জনগণ অ্যাপ্রুভ করেছে, জনগণ অলরেডি বলেছে যে আমরা এগুলো চাচ্ছি। এখন আপনি যান্ত্রিকভাবে আইন সংবিধান এটা আছে ওটা নাই এসব কথা শেখ হাসিনাও বলতো, যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নাই, বলেছে না এই কথাটা, তো তখন তো বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চাইতো। আচ্ছা, এই যে তত্ত্বাবধায়ক সরকার তো আবারও ফিরে এসেছে এবং ওখানে সাবেক প্রধান বিচারপতি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন, যেটা এই যে এখনকার যে বিতর্ক সংস্কার নিয়ে সেটার সাথে প্রাসঙ্গিক। তিনি বলেছেন যে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা সংবিধানের ছিল না। যখন আপনি মনে করে দেখেন 80 দশক মানে যখন এর সাথে পতন হলো, তখন কিন্তু আমাদের সংবিধানে কোনো তত্ত্বাবধায়ক বা এই ধরনের নির্দলীয় সরকারের কোনো বিধান ছিল না, 96 পরবর্তী সময় পরে এসেছে। কিন্তু আপনি তো এরশাদের পরে যে শাহাবুদ্দিন সরকারের অধীনে যে নির্বাচন করলেন, এটা কোন স্কোপে করলেন, সংবিধানে কোথায় ছিল? তো প্রধান বিচারপতির মন্তব্য হচ্ছে যে এটা সংবিধানে না থাকার পরেও বৃহত্তর রাজনৈতিক ঐক্যমত্য এবং জনগণের সমর্থনের কারণে এটা নিয়ে কোনো বিতর্ক নাই, সুতরাং এটা করা গেছে, পরে আমরা এটা সংবিধানে অন্তর্ভুক্ত করেছি। এখন যে আপনি সংবিধান সংস্কার পরিষদ নাই, কাজে এটা করা যাবে না, এই কথাগুলো বলছেন, এটা আসলে জনগণের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন আপনি। কারণ জনগণ গণভোট দিয়ে দিয়েছে, আপনাকে আউটরাইট এগুলো বাস্তবায়ন করতে হবে। এই যে সংস্কারগুলো বাস্তবায়ন, এখন কোনটা সংবিধান আছে কোনটা নাই, কারণ সংবিধানের সবচেয়ে বড় কথা হচ্ছে, এটা বিশেষজ্ঞরা বলছেন, আজকেও একজন বিজ্ঞ আইনজীবী বলেছেন যে জনগণ সংবিধানের ঊর্ধ্বে, কিংবা সংবিধান জনগণের ঊর্ধ্বে না। যদি সংবিধান আর জনগণ, ধরেন জনগণ একটা জিনিস চাচ্ছে, আপনার সংবিধান এটা নাই, তখন কোনটা প্রায়োরিটি পাওয়া উচিত? জনগণের চাওয়াটা প্রায়োরিটি পাবে ডেফিনেটলি, কারণ সংবিধান তো এক একটা ঘটনা ঘটে, সেই ঘটনার নির্যাসটা আপনি সংবিধানে অন্তর্ভুক্ত করেন। এখন আজকে আমার যে সংবিধান যে স্ট্যাটাস, আগামী 5 বছর পরে কি ঘটবে এটাকে আমি আগাম কল্পনা করে লিখে রাখতে পারবো? তো 5 বছর পরে ওই ঘটনা ঘটার সময় আপনি বলতে পারবেন এই যে আমাদের সংবিধান নাই, তাহলে আপনাকে অন্তর্ভুক্ত করতে হবে। এটাই হচ্ছে মানে জনগণের সাথে সংবিধানের সম্পর্ক। কিন্তু বিএনপি যেভাবে সংবিধানটাকে দেখিয়ে গণভোট, সংবিধান সংস্কার পরিষদ, গণভোটে তো না ভোটেও তো ভোট পড়েছে, পড়ুক,
হ্যাঁ, তো না ভোটে পড়ার মানে কি? তার মানে একটা জনগোষ্ঠী তো না ভোটেও বিশ্বাস করছে হ্যাঁ, বা তাহলে চাচ্ছে। চাইতে পারে 68%। আপনার 51% ভোট বিএনপি জোট পেয়েছে, 49% জনগণ তো বিএনপিকে চায় নাই বা এই জোটকে চায় নাই, তো বিএনপি কি সরকার গঠন করে নাই? এটা থাকবেই। কিন্তু এই যে 68% জনগণ আপনার বলল যে হ্যাঁ আমরা এই সংস্কারগুলো চাই, এর মানে কি? এর মানে হচ্ছে 2/3 জনগণ, এবং সেটা বিএনপির ম্যান্ডেটের চেয়ে বড় ম্যান্ডেট। বিএনপি 51% পেয়েছে এবং এটা 68%। আর 51% যারা ভোট পেয়েছে তারা বলছে যে 68% এটা আসলে, কালকে এক বিএনপি নেত্রীর কথা শুনলাম আমি টেলিভিশনে, বলছেন যে এটার তো কোনো আইনি ভিত্তিই নেই, এটা কেন এটা নিয়ে, এটা হলে মানে পাশ করলে কি আর ফেল করলে কি? এই যে এই ভাষায় তারা কথা বলছেন, এটা ভেরি আনফর্চুনেট। এবং আমরা বলেছি যে এই ল্যাঙ্গুয়েজগুলো আওয়ামী লীগের ভাষা, আপনারা এইভাবে কথা বলতে পারেন না, আপনাকে অবশ্যই জনগণের চাওয়াটা পূরণ করতে হবে। এবং এই কথাগুলো তো জাতীয় ঐক্যমত্য, আপনার এখানে আমি অনেকবার আলোচনা করেছি এসে, যে সালাউদ্দিন ভাই তখন কি বলেছেন, যিনি বিএনপির পক্ষে যেতেন, তিনি তো বলেছিলেন যে সংবিধানে গণভোট নাই, এটা খুব বড় বিষয় না, জাতীয় জীবনে এরকম প্রশ্ন উত্থাপিত হলে গণভোট করতে হতে পারে, এবং গণভোট হচ্ছে জনগণের সার্বভৌম ক্ষমতার একটা বহিঃপ্রকাশ। তো এটা পরবর্তী সংসদের জন্য বাধ্যতামূলক করতে হবে তাকে, এটা বাস্তবায়ন। হ্যাঁ, এবং নভেম্বরে আপনার গণভোটের প্রশ্ন সব রেডি, ইলেকশন হয়েছে জানুয়ারিতে, তাহলে বিশ্বাস করার সঙ্গত কারণ আছে যে 3 মাস, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 3 মাসে জনগণ এই পুরো ব্যাপারটা এবং রাজনৈতিক দলগুলো ক্যাম্পেইন করেছে, আমি নিজেও প্রার্থী হিসেবে ক্যাম্পেইন করেছি আমার ভোটের পাশাপাশি গণভোটের হ্যাঁ পক্ষে। ফলে এর মধ্যে দিয়ে জনগণ বুঝতে পেরেছে মানে পালসটা, যে এটা একটা ভালো জিনিস, আমার পক্ষের জিনিস। এবং তারা দেখেন ওখানে যে কথাগুলো এই যে বলা হচ্ছে জনগণ বোঝে না, আপনি কিভাবে বলতে পারেন যে 4 কোটি মানুষ না বুঝে একটা জিনিস ভোট দিয়েছে? এটা কিন্তু আমরা বলতে পারি না, কেন জনগণকে খাটো করা। এর পাশাপাশি যেগুলো জনগণ সূক্ষ্ম যে ব্যাপারগুলো, আইনি জটিলতা যেগুলো বুঝবে না, সেটার জন্যই তো সংস্কার পরিষদ। সেখানে তো বিশেষজ্ঞরা, রাজনীতিবিদরা, আইনজীবীরা এবং সংসদ সদস্যরা গিয়ে ওখানে গিয়ে কাজ করবেন। কিন্তু এই যে সবাই যেটা হ্যাঁ দিল, এই হ্যাঁ দেওয়ার মধ্য দিয়ে ওখানে কি কি আছে, যে নির্দলীয় সরকার অধীনে নির্বাচন হতে হবে। এটা আপনি বাংলাদেশের যে কোনো স্তরের মানুষকে জিজ্ঞেস করেন তো সেটা, আপনি কি দলীয় সরকার অধীনে নির্বাচন চান না নির্দলীয় সরকার অধীনে নির্বাচন চান, দেখেন তো মানুষ কি বলবে। 100% মানুষ, খুবই দলকানা লোক ছাড়া 100% মানুষ বলবে সেই দলকানা লোকেরা আবার সরকারে আছে নাকি বিরোধী দলে আছে তার উপর আবার তাদের উত্তর ভ্যারি করে। ফলে এই যে নির্দলীয় সরকার অধীনে নির্বাচন চাই, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো স্বাধীন নিয়োগ চাই, তারপর হচ্ছে আপনার আপার হাউসে আমরা ওই পিআরের ভিত্তিতে একটা আপার হাউস চাই। এই জিনিসগুলো বাংলাদেশের জনগণ, সকল জনগণ এটার পক্ষে, 2/3 জনগণ। ফলে এটা নিয়ে আর কোনো মানে বিতর্ক সৃষ্টি করা সরকারের পক্ষে উচিত না। এই যে বিতর্কটা এখন আবার মানে নির্বাচন পরবর্তী সময়ে গণভোট কিংবা সংবিধান সংস্কার পরিষদ নিয়ে যে বিতর্কটা তৈরি হচ্ছে, স্পেসিফিক্যালি কোনো কারণ কি আপনারা খুঁজে পান যে এই কারণেই আসলে সরকার এই বিতর্কগুলো তৈরি হচ্ছে বা সুযোগ তৈরি হওয়ার সুযোগ দিচ্ছে, এরকম? হ্যাঁ, ডেফিনেটলি। আমি যে উদাহরণটা দিয়ে শুরু করলাম, যে তারা সকল দলীয় প্রতিষ্ঠানে, মানে সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয় নিয়োগ দিচ্ছে। জুলাই সনদে কিন্তু বলা আছে একেবারে উল্টো কথা, যে আপনাকে এগুলো বাছাই কমিটির মধ্য দিয়ে নিরপেক্ষ যোগ্য লোককে দিতে হবে। যেমন ধরেন এই আওয়ামী লীগ সরকার পতনের পরে মেট্রোর এমডি বসানো হয়েছিল অন্তর্বর্তী সরকার আমলে। সেটা কিভাবে বসানো হয়েছে? সরকার এমন না যে সরকার তার পছন্দের একটা লোককে বসিয়ে দিয়েছে, একটা আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে, সেখানে 76 জন আবেদন করেছেন। 76 জনের মধ্য থেকে সবচেয়ে যিনি যোগ্য লোক তিনি এই এমডি ছিলেন, যাকে বিএনপি সরকার এসেই তাকে মানে সরিয়ে দিল। তার পৃথিবীর বেশ কিছু গুরুত্বপূর্ণ দেশে, ইউরোপের এবং আমাদের পার্শ্ববর্তী এশিয়ার বিভিন্ন দেশে এই যে গণপরিবহন বা মেট্রো সার্ভিস পরিচালনা করার অভিজ্ঞতা ছিল 30 বছরের। সেই লোককে আন্তর্জাতিক দরপত্রে যিনি নিয়োগ পেয়েছিলেন 3 বছরের জন্য, তাকে অ্যাব্রাপ্টলি আপনার বাদ দিয়ে দিল। এই জিনিসটা আটকানোর জন্যই মানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো স্বাধীন নিয়োগের কথা বলা হয়েছে, যে দুদকের কাজই হচ্ছে সরকারের দুর্নীতি ধরা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছিলেন না বিরোধী দলে থাকতে, যে এটা হয়ে গেছে বিরোধী দল দমন কমিশন। কিন্তু দুদকের মূল কাজ তো সরকারের দুর্নীতি ধরা, যতক্ষণ সেটা ধরতে না পারবে ততক্ষণ এটা স্বাধীন প্রতিষ্ঠান না। মানে এই যে নিয়োগগুলো হচ্ছে কিংবা বিভিন্ন প্রশাসনের বিভিন্ন রদবদলগুলো হচ্ছে বা নতুন করে নিয়োগ করা হচ্ছে, বাংলাদেশ ব্যাংক, দুর্নীতি দমন কমিশন, বিভিন্ন বড় বড় সেক্টরে, যেটি জামায়াত জোট কিংবা এনসিপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে আপনিও যেমনটা বলছেন যে দলীয়করণে, এগুলো কি আসলে যোগ্যতার ভিত্তিতে করা হচ্ছে না বা অযোগ্য কাউকে বসানো হচ্ছে বলে মনে হয়? অবশ্যই। আপনি বাংলাদেশ ব্যাংকের ঘটনাটা দেখেন, কাকে বসানো হয়েছে? প্রথমত আপনি দলীয় লোক বসিয়েছেন, শুধু দলীয় লোক না, যিনি আপনার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিলেন। একটা পিওর কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। বাংলাদেশ ব্যাংকের মতো একটা এত স্পর্শকাতর প্রতিষ্ঠানের সাথে এই ধরনের এক্সপেরিমেন্ট কিংবা এই ধরনের ছেলেখেলা করা যায় না। এটা মানে বাংলাদেশ ব্যাংকের এতটুকু সমস্যা
সমস্ত জনগোষ্ঠীকে প্রতিদিন মানে এটার জন্য বেগ পেতে হবে। যখন রিজার্ভ শুরু হয়েছে আমরা এটার জন্য ভুগেছি। শুধু তাই না, এই ব্যক্তি যাকে গভর্নর করা হয়েছে তিনি একজন ঋণ খেলাপি। তার কাজ অতীতে ছিল বিজেএমইর বাংলাদেশ ব্যাংক বিষয়ক স্ট্যান্ডিং কমিটির তিনি সদস্য ছিলেন। এর অর্থ হচ্ছে তার কাজ ছিল বাংলাদেশ ব্যাংকের সাথে বিজেএমইর হয়ে বার্গেইন করা। এবং বাংলাদেশ ব্যাংকের কাজ কি? বিজেএমইর এই যারা বড় বড় ব্যবসায়ী আছেন তারা ব্যবসার নামে ইনভয়েসিং একটা, আপনি জানেন যে ইনভয়েসিং এর মারপ্যাচ করা যায়, করে তারা টাকা পাচার করছে কিনা এটা তদারকি করা কিন্তু বাংলাদেশ ব্যাংকের কাজ। তাহলে বাংলাদেশ ব্যাংক এবং বিজেএমইর স্বার্থ অনেক ক্ষেত্রে বিপরীতমুখী। এখন ওই বিজেএমইরই একজন লোককে যখন আপনি বাংলাদেশ ব্যাংকে বসালেন, এটা কি মেসেজ দিল ওই বিজেএমইর ব্যবসায়ীদের কাছে? তাদের তো বন্ধু বান্ধব ভাই ব্রাদারে বসে গেল এখানে। ফলে এটা একটা, এবং তিনি এসে প্রথম যে কথাটা বললেন সেটা হচ্ছে সুদ হার কমাতে হবে, এবং যেটা আসলে সুবিধা দেবে হচ্ছে আপনার ঋণ খেলাপি ব্যবসায়ীদেরকে। এটা গেল একটা উদাহরণ। দ্বিতীয়ত হচ্ছে আজকে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নিয়ে কথা হচ্ছে, যাকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এই মির্জা আব্বাসের আপনার ইলেকশন ক্যাম্পেইন করেছেন এই সেদিনও, এবং তিনি কোনো প্রথিতযশা বিশ্ববিদ্যালয় থেকে তার কোনো পিএইচডি নাই। তিনি একটা ভুইফোর একটা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন, যেটা কোনো র্যাঙ্কিংয়েই নাই। তার নিজের ছেলেই কথা লিখেছেন। তার ছেলে বলেছেন যে তিনি একজন মানে বিএনপির একজন অন্ধ উপাসক। হি হ্যাজ জিরো ক্রেডিবিলিটি অ্যাবাউট কি বলে ওই যে জবাবদিহিতা, এগুলো তার ছেলের লেখা। তো এরকম একজন ব্যক্তিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনি ভাইস চ্যান্সেলর নিয়োগ দেওয়ার মাধ্যমে মূলত এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনকে খর্ব করছেন। এর পাশাপাশি আজকে কুয়েটে নিয়োগ দেওয়া হয়েছে কাকে? দলের লোক তো দিয়েছেই, শুধু সেটা না, যাকে এই গত 1 বছর আগে শিক্ষার্থীরা আন্দোলন করে যে ভিসিকে অপসারণ করেছিল এই ইন্টারিমের আমলে, তাকে আবার এখানে এনে বসানো হয়েছে। এটা তো পিওরলি আপনার শিক্ষার্থীদেরকে অপমান করা, তাদেরকে এটা তাদের ইকো হার্ট করা, যে দেখো তোমাদের এটা আমরা মানলাম না। আমি ফিরি সারোয়ার তুষার, আমি বিরতির পরে ফিরি। বিরতির পর ফিরে নিশ্চয়ই আলোচনা এগিয়ে নিয়ে যাব। দর্শক, একটা বিরতি নিচ্ছে দেশ সাম্প্রতিকের সঙ্গে থাকুন, ফিরছি এক্ষুনি। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। আজ আলোচনা করছি সারোয়ার তুষারের সাথে, তিনি যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সারোয়ার তুষার, যে বিষয়টি দিয়ে আলোচনা শুরু করেছিলাম, আপনি বিএনপির ঠিক মানে সরকারের ঠিক এই মুহূর্তের যে বিভিন্ন কার্যপ্রণালী সেটি নিয়ে আলোচনা করছিলাম। একটু জানতে চাই এনসিপির রাজনীতির যে বিষয়টি, নতুন বন্দোবস্তের ধারণা দিয়ে এনসিপি এখন রাজনীতিটা কিভাবে করবে, নির্বাচনী জোট থেকে বেরিয়ে এসে এনসিপি রাজনীতি করতে পারবে কিনা, এটি নিয়ে জনমনে এক ধরনের আশঙ্কা রয়েছে বা শঙ্কা রয়েছে। দেখেন, স্বতন্ত্র আপনার সাংগঠনিক রাজনীতি, আপনি আপনার সংগঠন করবেন, আপনার সংগঠন বিস্তৃত করবেন, যা যা করা লাগে সাংগঠনিক কর্মসূচি, রাজনৈতিক কর্মসূচি, এগুলো এই যে বিভাগীয় ইফতার হচ্ছে, বিভিন্ন উইং হচ্ছে, সেদিন নারী শক্তি হলো, আরও বিভিন্ন উইং হচ্ছে, প্রত্যেকটা উইং অ্যাক্টিভ এবং প্রতিদিন উইং বাড়ছে, মানে কলেবর বাড়ছে। এটা আপনি জোটে আছেন কি না এর সাথে কোনো সম্পর্ক নাই, এটা আপনি সবসময় করতে পারেন, ঠিক আছে? ফলে এটা আমরা করব। এবং এই সরকার গঠিত হওয়ার পর থেকে, আমরা বিরোধী দলের দায়িত্ব নেওয়ার পর থেকে, আমরা কিন্তু আমাদের মতো করে কনসিস্টেন্টলি, এই যে যেদিন প্রথম অধিবেশন হলো সংসদের ভিতরে, আমরা তো দাঁড়ালাম বাইরে, আমি নিজেও ছিলাম। কেন দাঁড়ালেন? কারণ আমরা এই যে আপনি সংস্কার পরিষদটা আপনার করার কথা, এবং এটাই বিরোধী দলের দায়িত্ব সরকারকে মনে করিয়ে দেয় যে এটা জনগণ রায় দিয়েছে, এবং আমাদের সাথে শহীদ ফ্যামিলিও দাঁড়িয়েছিল যে এটা রায় দিল, আপনি এটা করছেন না কেন, আপনি এটা অবিলম্বে বাস্তবায়ন করেন। রাষ্ট্রপতির ভাষণ নিয়েও আপনারা এক ধরনের রাষ্ট্রপতি ভাষণের ক্ষেত্রেও মানে এটা কিন্তু বাংলাদেশের প্রথম কথা হচ্ছে, এটা কিন্তু বাংলাদেশের নতুন কোনো ঘটনা ঘটে নাই। যেভাবে সবাই আকাশ থেকে পড়ছে, ব্যাপারটা একেবারেই এরকম না। 2008 সালে যে নির্বাচনের মধ্যে যে আওয়ামী লীগ সরকার ক্ষমতা এসেছিল, তখন বিরোধী দল ছিল বিএনপি। প্রথম অধিবেশনের প্রথম দিনে রাষ্ট্রপতির ভাষণ বিএনপি বয়কট করেছিল। একদম এক্স্যাক্টলি সেম আমরা আজকে যে অভিযোগ করছি সেই অভিযোগে, যে রাষ্ট্রপতি সংবিধান লঙ্ঘন করেছেন, তারা ওয়াকআউট করেছে। 2001 সালেও যখন আওয়ামী লীগ বিরোধী দল ছিল, তারা ওয়াকআউট করেছিল। এটা বাংলাদেশে খুব কমন। এখনকার কনটেক্সট হচ্ছে যে আপনি একজন দুর্নীতিবাজ যার দ্বৈত নাগরিকত্ব আছে, এবং যিনি হচ্ছেন আপনার এই জুলাই গণহত্যার একজন অ্যানাবলার, যিনি আপনি খেয়াল করেছেন নিশ্চয়ই যে কালের কণ্ঠের সাথে তার একটা সাক্ষাৎকার, সেখানে তিনি কিন্তু বললেন যে 5 থেকে 8 তারিখে আমরা রাষ্ট্রকে স্টেবল রাখার জন্য আমি এই করেছি এগুলো বলছিলেন, কিন্তু ফিরিস্তি দিচ্ছিলেন। অথচ আপনি তাহলে এইটা বলেন যে জুলাই মাসে যখন গণহত্যা চলছে, আপনি ইউ আর দি হেড অফ দি স্টেট, সেই সময় আপনি রাষ্ট্রপ্রধান হিসেবে কি করেছেন, আপনার ভূমিকা কি ছিল, আমাদেরকে জানতে হবে। এবং আপনি যদি নীরব থাকেন তাহলে ইউ আর কমপ্লিসিট, কারণ আপনি হেড অফ দ্য গভর্নমেন্ট, আপনি কোন হেড অফ দ্য স্টেট, আপনি কোনোভাবে এই দায়িত্ব এড়াতে পারেন না। ওয়াই ডিডন্ট ইউ রিজাইন? রাষ্ট্রপতির ক্ষমতা কি আসলে সংবিধানে প্রধানমন্ত্রীর চেয়ে বেশি বাংলাদেশের? আপনিও তো সেটা খুব ভালো মতো জানেন। নো, ডেফিনেটলি না। কিন্তু তাই বলে আপনি এরকম একটা গণহত্যা চোখের সামনে চলতে থাকবে, আপনি চুপ থাকবেন? কিংবা আপনি তো এই যে সাক্ষাৎকারটা, আপনি যে দুটো সাক্ষাৎকার আমরা পড়লাম, এই একটা মানব জমিনে আর একটা সম্ভবত কালের কণ্ঠে, কোথাও তিনি বলেন নাই যে এই গণহত্যাটা
একেবারেই সমর্থন করা যায় না এবং এজন্য আওয়ামী লীগ সরকারের বা বিগত আওয়ামী লীগ সরকারের বিচার হওয়া উচিত। কোথাও এই কথাটা বলেন নাই। তাহলে আপনি এরকম একটা লোক যিনি ওই সময়ের আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হচ্ছে তাদের এই জুলাই সংশ্লিষ্টতার কারণে, তাহলে রাষ্ট্রপতিকে তো গ্রেফতার করার কথা। যার এরশাদকে গ্রেফতার করা হয়েছিল না যখন এরশাদের পতন ঘটলো, তাহলে আপনি যাকে আপনার গ্রেফতার করে মানে আইনের আওতায় আনা উচিত ছিল, তিনি এখনো রাষ্ট্রপতি আছেন তিনি বাংলাদেশে। এখনো রাষ্ট্রপতি বাংলাদেশের। এটা আমাদের একটা বিরাট দুর্ভাগ্যের বিষয়। বিএনপি যেটা বলছে এর চেয়ে হাস্যকর, এর চেয়ে অদ্ভুত কথা হয় না যে তার মুখ দিয়ে আমরা এগুলো বলালাম। এখন আমাদের তো আসলে তার সার্টিফিকেটের দরকার নেই, আছে যে আপনার তিনি বলবেন আওয়ামী লীগ ফ্যাসিবাদ ছিল। আমরা কি এটার জন্য নির্ভরশীল? আমরা এটা নির্ভরশীল না। ফলে এটা বিএনপিকে আমরা জানি না তারা এটা কেন করছে। সম্ভবত তাদের একটা রাজনীতি আছে, এখানে প্ল্যান আছে যে এখন যদি তারা একটা নতুন রাষ্ট্রপতি দেয় তাহলে রাষ্ট্রপতি এবং সংসদের মেয়াদ সেম হয়ে যায়। তারা চায় আসলে 1 বছর পর রাষ্ট্রপতি দিতে, যেন নির্বাচনকালীন সময় তাদের নিজস্ব রাষ্ট্রপতি থাকে। এটাই হচ্ছে মূল কথা। বাকি যে সংবিধানের ধারাবাহিকতা এইসব এগুলো সবই হচ্ছে এক্সকিউজ। ফলে আমরা ভালো করেই বুঝি যে বিএনপি কোন কাজটা কেন করছে, কিন্তু এই নিজস্ব স্বার্থের কারণে আপনি আসলে বাংলাদেশের জনগণকে অপমান করতে পারেন না। যেটা আমাদের প্রথম অধিবেশনকে এই রক্তে ভেজা সংসদকে এই লোককে দিয়ে আপনার নিয়ে এসে আসলে এই সংসদকে অপমান করা হচ্ছে। এখনো যদি রাষ্ট্রপতিকে অপসারণ করা হয় বা তাকে সরিয়ে অন্য কাউকে দায়িত্ব দেওয়া হয়, সেটাও কি বিএনপি মনা হবে না বলে আপনার মনে হয়? হোক বিএনপি মনা, হ্যাঁ, রাষ্ট্রপতি তো সেটি সামনে নির্বাচনে বিএনপির পক্ষে থাকবে, এটাও তো হতে পারে। না, এটা তো মানে যদি এখনই এই যে প্রথম অধিবেশনে যদি তার অভিশংসনটা শুরু হতো, তাহলে যে রাষ্ট্রপতি আসতেন এবং যে বিএনপির সরকার মানে একেবারে সেম হতো তাদের মেয়াদ। কিন্তু যদি আপনি 1 বছর পরে রাষ্ট্রপতিকে, বিএনপি কিন্তু আলটিমেটলি তাকে সরাবে, 1 বছর পর সরাবে, তখন আর সংবিধানের ধারাবাহিকতা তার মেয়াদ কিছু প্রশ্নে বিএনপি তখন তুলবে না। এখন কিন্তু এগুলোই বলছে। 1 বছর পর তাকে সরিয়ে দিবে, বলবে যে ভাই আমাদের 2/3 আছে, আমরা সরিয়ে দিলাম। তখন তারা নিজেদের লোকই বসাবে এবং এটা খুব স্বাভাবিক। আপনি ভোট তো আসলে দেবে এমপিরা, তো এমপিরা যদি দলের অমুক লোককে দাঁড় করে দিয়ে বলে যে তাকে ভোট দাও, ফলে তিনি রাষ্ট্রপতি হবেন, সেটা বড় বিষয় না। মূল কথাটা হচ্ছে আমি বিএনপি রাজনীতিটা বলার চেষ্টা করলাম যে তাকে অন্তত 1 বছর রাখবেন। বিএনপি এখানে একটা রাজনীতি করছে। অবশ্যই। ওকে, ফাইন। আমি বিরতিতে যাই, আরেকটা বিরতিতে যাই। বিরতি থেকে ফিরে এসে আরো কিছু প্রশ্ন আছে করতে চাই আপনাকে। দর্শক, আরেকটা বিরতি নিচ্ছে দেশ সম্প্রতিকের সঙ্গে থাকুন, ফিরছি এক্ষুনি। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন দেশ সম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ারবার। সোনিয়া হক আপনাদের সাথে আছি, আলোচনায় ফিরতে চাই। সারওয়ার তুষার আছেন আমার সাথে। আমি আলোচনার যে বিষয়টিতে ছিলাম যে এনসিপির যে রাজনীতি সেটি, এবং সেই সাথে আসছে স্থানীয় সরকার নির্বাচন, যেটি আশা করা হয়েছিল যে খুব দ্রুততম সময়ের মধ্যে হবে, সেখানে হয়তো বা কিছুটা সময় লেগে যাবে, এমনটাই বিভিন্ন সিদ্ধান্ত থেকে আমরা যতটুকু আঁচ করতে পারছি। স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি আসলে এককভাবে নির্বাচন করবে কিনা, নাকি ওই জোটের মধ্যে থেকে নির্বাচন করবে, তাদের প্রস্তুতিটা কেমন? হ্যাঁ, আমরা অলরেডি সিভি আহ্বান করেছি সিটি কর্পোরেশনের ভেতরে এবং আমাদের স্থানীয় নেতৃবৃন্দকে আমরা বলেছি যাদের নির্বাচন করার পরিকল্পনা আছে তারা যেন প্রস্তুতিটা নেয়। কিন্তু কথাটা হচ্ছে নির্বাচন কবে হবে কিন্তু কোনো ঠিক নাই, কারণ পূর্ণকালীন প্রশাসক নিয়োগ করা হচ্ছে এখন। হ্যাঁ, তবু নির্বাচন হবে 1-1.5 বছর পরে, আমরা তখন নির্বাচন করব এবং সেখানে দলীয় মার্কা থাকে কিনা তার উপর নির্ভর করবে আমাদের অনেকগুলো সিদ্ধান্ত। যেগুলো মানে স্থানীয় সরকার নির্বাচনের মধ্যে যেগুলো বড় নির্বাচন, স্থানীয় সরকার মানে যেমন সিটি কর্পোরেশন, সেগুলোর ক্ষেত্রে এক ধরনের কৌশল হবে, বাকিগুলোর ক্ষেত্রে এক ধরনের কৌশল হবে। যদি দলীয় মার্কা না থাকে তখন কিন্তু মানে সমঝোতা জোট সেগুলোর বিবেচনাটাও চেঞ্জ হয়ে যাবে, কারণ সবাই দাঁড়াতে চাইবে। যেহেতু দলীয় মার্কা নাই, আপনি কাকে কিভাবে মানে কে দলের প্রার্থীরা ঠিক করা কিন্তু খুব কঠিন। একটা দলের সমর্থন তো একজনের উপর থাকবেই, তবু অন্য যারা দাঁড়াতে চাইবে তাদেরকে কিন্তু বসানোর খুব সুযোগ কম। এমনিতে ন্যাশনাল ইলেকশনে আমরা দলের মার্কা থাকার পরেও অনেক সময় প্রার্থীরা বসতে চান না, এসব অনেক ধরনের বাস্তবতা আছে। ফলে সেগুলো নিয়ে আমরা সার্বিকভাবেই চিন্তা ভাবনা করছি, কিন্তু আমরা স্থানীয় সরকার নির্বাচনটা মানে আটমোস্ট সিরিয়াসনেসের সাথে করতে চাই, কারণ এটা হচ্ছে একেবারে তৃণমূল পর্যন্ত আমাদের সংগঠন যাওয়ার একটা খুব বড় অপরচুনিটি তৈরি হয়েছে। এটার আমরা সর্বোচ্চ বলে যে মানে সুবিধাটা নেওয়ার চেষ্টা করবো আর কি। অবশ্যই, মানে ঘরে ঘরে পৌঁছানোর যে বিষয়টা আছে এনসিপি, সেটি তার শাপলাকলি প্রতীক হাতে নিয়ে নিশ্চয়ই পৌঁছাতে পারবে। এই ছিল আজকের মতো। দর্শক, দেশ সম্প্রতিকে সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। যারা এতক্ষণ সঙ্গে ছিলেন সবাইকে শুভরাত্রি জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।